একদম কম তেল মশলায় তৈরি করার পরও আমার আচারটা খেতে হবে অনেক লোভনীয় আর অনেক টেস্টি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর লোভনীয় আমড়া টক ঝাল মিষ্টি আচার। বর্তমানে লোভনীয় ফলের মধ্যে আমড়াটা হচ্ছে অন্যতম ফল। এই আমড়াটা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ফল, যেটা ছোট বড় সবার পছন্দের একটি ফল। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এভাবে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিনের জন্য। আজকে একদমই সহজভাবে আমড়ার আচারটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার টক ঝাল মিষ্টি স্বাদের আচারটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে আমরা এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি আমড়া নিয়েছি। তবে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমড়াটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আমড়াগুলো নিয়ে নেবেন। আমড়ার খোসা ছাড়ানোটা দেখাই নেই, এটা আমরা সবাই জানি কিভাবে খোসাটা ছাড়াতে হয়। যে যার মতো করে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। পিলারের মাধ্যমে বা বটি ছুরি যেটা দিয়ে হোক না কেন শুধু খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। তবে আমড়ার সাথে কিছুটা সবুজ অংশ রাখতে হবে। আমড়ার আচারটা একটু টকটক না হলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না। এবার আমড়াগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এতে আমরার গায়ে যে কষ্টটা থাকে সেটা কিন্তু থাকবে না ভালো করে ধুয়ে নিলে। তো আমড়াগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার সব আমড়াগুলোকে আমি একটা চাকু দিয়ে এভাবে করে কেটে নিব। এতে আমড়ার ভিতরে মশলাগুলো সহজে ঢুকে যাবে আর আচারটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে কেটে নেওয়ার কাজটা কিন্তু আমড়াগুলো ধুয়ে করে নিতে হবে। চাকু দিয়ে যদি কেটে তারপর ধুয়ে নেন তাহলে ফাঁকে ফাঁকে কিন্তু পানি ঢুকে যাবে। তারপর কিন্তু এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সব আমড়াগুলো আমি খুব ভালো করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবারে প্রথমে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। সেই জন্য চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। তার সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মৌরি বা মিষ্টি জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোটা কালো সরিষা। তবে এখানে আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব গোটা মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে পাঁচফোড়নের যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রাঁধুনি, এই মশলাটা কিন্তু সব থেকে বেশি ছোট, তাই বড় মশলার সাথে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যখন বড় মশলাগুলো মাঝামাঝি পর্যায়ে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি হাফ চামচ এই রাঁধুনি মশলাটা দিয়ে দিব। রাঁধুনি মশলাটা দেওয়ার পরও আমি কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো চুলা থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে বা পাটায় গুঁড়ো করে নিব। তবে যার যার সুবিধা অনুযায়ী শেষে সেরকম করে গুঁড়ো করে নেবেন। এবার আবারও চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তবে এখানে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না, এখানে হাফ কাপ তেলই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার এই তেলের উপরে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দিলে কিন্তু আলাদা একটা স্বাদ হবে এই আচারটায়। এবার এই গোটা মরিচ আর গোটা পাঁচফোড়নটা খুব ভালো করে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন আর মরিচটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা রসুন, আর রসুন 2টাকে আমি থেতলে তারপর দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে যদি এই আচারটা থেতলে করে এইভাবে রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই রসুনটাকেও আমি 20-25 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তেলের উপরে। রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি খোসা ছাড়ানো আমড়াগুলো। এবার এই আমড়াগুলোকে আমি তেলের উপরে 2-3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণে আমড়াটা একটু কালারটা চেঞ্জ হয়ে না আসবে ততক্ষণে তেলের উপরে এটা ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। চিনিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমড়াটার সাথে। তবে এখানে মিষ্টির ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বা পরিমাণ মতো বুঝে দিবেন। যে যতটুকু ঝাল খাবেন বা যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমি চিনির সাথেও খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুনের কোয়া। এখানে আমি একটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তবে আমরা কিন্তু সবাই জানি যে কোনো আচারে আস্ত রসুনের কোয়া দিলে কিন্তু সেই আচারটা কিন্তু অন্য রকমের খেতে লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা থেকে এখানে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার চুলার তাপটা কমিয়ে সব কিছুর সাথে আমড়াটা খুব ভালো করে মিশিয়ে নিব। তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়ামই থাকবে, বাড়ানো যাবে না কিন্তু। এতে চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে আর চিনিটা বা যে মশলাগুলো এখানে দিয়েছি সেগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া।
এবার এই হলুদ আর মরিচের গুঁড়োটা আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে আর আমড়া থেকেও কিন্তু বেশ পানি বের হয়েছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। চিনির পানি আর আমড়ার পানিতেই কিন্তু আমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো প্রকারে কিন্তু আমি বাড়তি পানি ব্যবহার করব না। পানি দিয়ে আমড়াটা যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চিনি থেকে আর আমড়া থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এই আমড়াটা সিদ্ধ করে নিতে হবে। তবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে ঢাকনাটা তুলে, যেন চিনিটা নিচে লেগে না যায়। আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে গিয়ে আমড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি প্রায় 20-25 মিনিট আমড়াটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়ে চিনিটা ক্যারামেল হয়ে গেছে আর আমড়াটাও কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি অনবরত নেড়ে ছেড়ে আমার পছন্দের কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আচারটার ভিতরে। এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বিট লবণ। এই বিট লবণটা দিলে কিন্তু এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এবার আরও দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তুলে রেখেছিলাম, সেটা থেকে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে। এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আচারটা যেন সারা বছর ভালো থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু আমি আচারটা বেশিক্ষণ জাল দিব না, 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। এই তো বিট লবণ, সিরকা আর মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা আর আমি জাল দেব না, এটা এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো খুবই দারুণভাবে হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এবারে এই আচারটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে আমি যে কোনো এয়ারটাইট বক্সে বা যে কোনো কাঁচের জার বা বয়মে আমি সংরক্ষণ করে রেখে দিব। তবে এভাবে করে আপনারা বেশি করে আমড়ার আচারটা দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আচারটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমড়াগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে হাতে নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবে আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আমড়ার আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।